প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা, দেখো তোমরা যারা 2026-27 সেশনে তোমরা যারা পরীক্ষা দেবে 4 সেমিস্টার, দেখো এখানে তোমাদের কিন্তু পরিবেশবিদ্যা, তোমাদের যাদের পরিবেশবিদ্যার সাবজেক্ট রয়েছে, মানে ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, তাদের জন্যই এই ভিডিও। তার কারণ দেখো তোমাদের 4 সেমিস্টারের জন্য আমি নিয়ে এসেছি তোমাদের সম্পূর্ণ সাজেশন উত্তর। তবে এটি কিন্তু তোমাদের রয়েছে দেখো পার্ট 1। এই পার্ট 1-এ আমি তোমাদের দেখো বিশেষ করে তোমাদের এই 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 পার্ট 1-এর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের সাজেশন উত্তরগুলো পেয়ে যাবে দেখো 4 সেমিস্টার। তো তোমরা পিডিএফ কি করে পাবে সেটাও আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। দ্বাদশ শ্রেণী 12 ক্লাস সেমিস্টার 4, দেখো পরিবেশবিদ্যা, এই বিদ্যার মধ্যে তোমরা সাজেশন বলবে, সেই সঙ্গে তোমাদের ক্লাসও বলবে। তার কারণ দেখো আমি একসঙ্গে তোমাদের বলে দেবো। অধ্যায় রয়েছে, দেখো তোমাদের অধ্যায় রয়েছে পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ এবং দূষণ নিয়ন্ত্রণ। দেখবে তোমাদের প্রথমেই রয়েছে সিলেবাসের। তো এখান থেকে আমি তোমাদের পার্ট 1টি আমি তোমাদের দিচ্ছি, এই যে পার্ট 1। এই পার্ট 1-এর মধ্যে দেখো তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমাদের এই যে এই অধ্যায় থেকে পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ, বিশেষ করে এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু মোট 20 নম্বরে থাকবে, আর দুটি মানে 4 নম্বরে থাকবে, মানে 2 নম্বরে থাকবে তোমাদের কিন্তু দেখো, আর আর 6 নম্বরে থাকবে। ঠিক আছে, তো দেখো 2 নম্বরে থাকবে 4টি, 6 নম্বরে থাকবে কিন্তু 2টি, অর্থাৎ 20 নম্বরে। তো চলো তোমাদের দেখে নিচ্ছি প্রথম কোয়েশ্চেন। তোমাদের সিলেবাসে প্রথমেই দেখবে, প্রথমেই রয়েছে বায়ু দূষণ, এয়ার পলিউশন। প্রথম কোয়েশ্চেন আমি বলতে পারি, দেখো বায়ু দূষণের উৎসগুলো কি কি। দেখো আমরা জানি যে এই যে আমরা যেখানে বসে আছি, দেখো আমরা যেখানে বসে আছি বায়ু, এই বায়ুর মধ্যে আমরা বসে আছি। তো এই বায়ু কি একদম ক্লিন? তোমরা একদম মানে তোমরা বুঝতেই পারছো এই বায়ু কিন্তু সম্পূর্ণ ক্লিন নয়, পরিষ্কার নয়। এই বায়ুর মধ্যেও কিন্তু রয়েছে দূষণ। তো সেই বায়ু দূষণের উৎসগুলো কি কি? আমরা দেখো বায়ু দূষণ হচ্ছে, অনেক সময় কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না। তো সেই বায়ু কি করে মানে দূষিত হচ্ছে, সেই দূষণের উৎসগুলো কি কি, সোর্স কি? তো আমরা দেখে নিচ্ছি, অথবা পরীক্ষার সময় বলতে পারে বায়ু দূষণের কারণগুলো কি কি। দেখো আমরা সবাই জানি বায়ু দূষণের উৎসগুলো কি কি। শিল্প কলকারখানা থেকে বায়ু দূষণ হয়, যানবাহন বা গাড়ি ঘোড়া থেকে বায়ু দূষণ হয়, জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কিন্তু বায়ু দূষণ হয়। তারপরে রয়েছে কৃষি ক্ষেত্র থেকে, অর্থাৎ ফসল পোড়ানো রয়েছে, যাদের বাড়ি রয়েছে, তোমরা দেখবে যাদের গ্রামে বাড়ি রয়েছে, তারা কিন্তু যে কৃষি কাজ করার পরে যে বজ্র পদার্থগুলো রয়েছে, মানে ধানের বিচালি, তারপরে গমের খড়কুটো, তারপরে মুসুরির ডালের যে বিভিন্ন ঘাস আবর্জনা এক জায়গায় স্তূপাকৃতি করে রাখার পর কিন্তু আগুন জ্বালিয়ে দেয়, তখনও কিন্তু বায়ু দূষণ হয়। কীটনাশকের ব্যবহার ফলে কিন্তু বায়ু দূষণ হয়। প্রাকৃতিক কারণ, দেখো প্রাকৃতিক কারণ বলতে এখানে কিন্তু মানুষের কোনো রকম ভূমিকা নেই, সম্পূর্ণ প্রকৃতি করে, সম্পূর্ণ প্রাকৃতিক করে, সম্পূর্ণ ভগবান করে। এখানে কিন্তু মানুষের কোনো ভূমিকা নেই, একমাত্র প্রকৃতি। দাবানল মানুষও করতে পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু বিশেষ করে বনে গাছের ডালে ঘষণ লেগে কিন্তু দাবানল তৈরি হয়, ধুলো ঝড়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ফলে কিন্তু এই বায়ু দূষণ সংঘটিত হয়। এরপরে রয়েছে অন্যান্য বর্জ্য পোড়ানো, গৃহস্থালির কাজে কিন্তু ব্যবহৃত ধোঁয়ার কিন্তু এই বায়ু দূষণ ঘটে। অ্যারোসল কাকে বলে? দেখো অ্যারোসল কথার মানে হলো বায়ুমণ্ডলের সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণাকে অ্যারোসল বলে। অ্যারো কথার অর্থ কিন্তু বায়ু, আর সোল কথার অর্থ কিন্তু ধূলিকণা। ওকে, তো দেখে নাও, এই 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 যে অ্যারোসলের যে ধূলিকণা রয়েছে, তার ব্যাস কিন্তু 0.01 থেকে 0.01 মাইক্রন থেকে, মাইক্রনের কম থেকে 100 মাইক্রন পর্যন্ত হতে পারে। উৎস রয়েছে, দেখো সমুদ্রে যে লবণাক্ত জল রয়েছে, সূক্ষ্ম বালিকণা রয়েছে, মরু অঞ্চল রয়েছে, কলকারখানা রয়েছে, পোড়া ছাই রয়েছে, আগ্নেয়গিরি রয়েছে, তার থেকে কিন্তু এই অ্যারোসল সৃষ্টি হতে পারে। বা বায়ুমণ্ডলে বা মহাকাশ থেকে যে উল্কাপিণ্ড হয়, সেই উল্কাপিণ্ডের ফলেও কিন্তু অ্যারোসল তৈরি হয়। এরপরে 3-এ রয়েছে বায়ু দূষণকারী প্রকারভেদগুলো উল্লেখ করো। দেখো বায়ু দূষণকারী 2 প্রকার আছে। এক রয়েছে প্রাথমিক বায়ু দূষণকারী পদার্থ, সেকেন্ড রয়েছে গৌণ দূষণকারী পদার্থ। তো দেখো তার মধ্যে পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, এটি কিন্তু আলাদা কোশ্চেন। 2 নম্বরের ধোঁয়াশা কাকে বলে? দেখো ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণকেই বলা হয় ধোঁয়াশা। ঠিক আছে, বাকিটুকু তোমরা দেখে নাও। অবশ্যই ধোঁয়াশা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইন কাকে বলে? দেখো আমরা জানি বায়ুমণ্ডলে, দেখো তুষার রয়েছে, শিশির রয়েছে, বৃষ্টির জলের সঙ্গে বায়ুমণ্ডলে ভাসমান সালফিউরিক অ্যাসিড রয়েছে, নাইট্রিক অ্যাসিড রয়েছে, হাইড্রোজেন ক্লোরাইড রয়েছে। এই ধরনের রাসায়নিক পদার্থ
ওই ধরনের বৃষ্টি, তুষার, শিশিরের সঙ্গে যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে বলা হয় অম্লবৃষ্টি। ঠিক আছে, এই অম্লবৃষ্টির মধ্যে পিএইচ এর পরিমাণ থাকবে 5.6, হলে তাকে কিন্তু অ্যাসিড বৃষ্টি বলা হয়। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6 নম্বরের কোশ্চেন। হু এর মতে বায়ু দূষণ কাকে বলে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পৃথিবীর বায়ু দূষণের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ। যখন মানুষ ও তার পরিবেশের ক্ষতি সাধন সক্ষম হয় তখন সেই অবস্থাকে বায়ু দূষণ বলে। এটি কিন্তু হু এর মতামত। এরপরে রয়েছে দেখো তোমাদের এসপিএম এর উদাহরণ কি? দেখো এসপিএম মানে কথা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এই সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার কি, এর উদাহরণ তোমাদের দিতে হবে। আমি লিখে দিয়েছি, তোমরা পারলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে রয়েছে ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ কথার বাংলা হলো উড়ন্ত ছাই। এই উড়ন্ত ছাই বলতে কি বোঝায় এগুলো তোমরা একবার দেখলেই পারবে, স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের মুখ্য দূষক বা প্রাইমারি এয়ার পলিউটেন্ট বলতে তোমাদের কি বোঝায়, মানে প্রাথমিক দূষণকারী পদার্থ কাকে বলে? দেখো প্রাথমিক দূষণকারী পদার্থ বলতেই আমরা জানি, দেখো যেগুলো একদম সরাসরি বায়ুমণ্ডলে প্রবেশ করে। দেখো বায়ু দূষক তাদের উৎস থেকে সরাসরি ডিরেক্ট বায়ুমণ্ডলে প্রবেশ করে তাকে বলা হয় প্রাইমারি এয়ার পলিউটেন্ট, সংক্ষেপে বলা হয় পিএপিএস। ওকে, তো আমরা দেখে নিচ্ছি বায়ুমণ্ডলের দূষণের প্রায় 90% এই দূষণগুলির মাধ্যমে সম্পন্ন হয়, অর্থাৎ এই প্রাইমারি এয়ার পলিউটেন্টের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ সব থেকে বেশি 90%। ওকে, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড রয়েছে, নাইট্রোজেন দুবার করে হয়ে গেল, সরি। এরপরে রয়েছে কার্বন মনোক্সাইড রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে। অধিকাংশ নাইট্রোজেন বাতাসে ভাসমান ধূলিকণা ইত্যাদি হলো প্রাইমারি দেখো পলিউটেন্ট। এরপরে সেকেন্ডারি পলিউটেন্টের মধ্যে তোমরা একবার দেখে নাও যেগুলো রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে ধোঁয়াশা, ওজোন গ্যাস, সালফার ট্রাই অক্সাইড রয়েছে, হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে, সালফুরিক অ্যাসিড রয়েছে, নাইট্রিক অ্যাসিড রয়েছে, প্যান রয়েছে, কিটোন রয়েছে, এগুলো কিন্তু সেকেন্ডারি পলিউটেন্ট। এরপরে রয়েছে তোমাদের দেখো 10 নম্বরে রয়েছে বায়ু দূষণের কারণগুলি উল্লেখ করো। দেখো বায়ু দূষণের কারণ আমরা সবাই জানি, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে হয়, অটোমোবাইল বা মোটর গাড়ি ব্যবহারের ফলে হয়। এরপরে রয়েছে কৃষি কার্যক্রম, কৃষি ক্ষেত্র থেকে হয়, কলকারখানা ও শিল্প থেকে দূষণ হয়, খনি খনি অঞ্চল থেকে কিন্তু দূষণ হতে পারে, গায়স্থ উৎস থেকে দূষণ হতে পারে, মানে গৃহস্থালির যে রান্না বান্না রয়েছে, ঠিক আছে, তার থেকেও কিন্তু দূষণ হতে পারে, রং মানে ঘরবাড়ি রং করা থেকে দূষণ হতে পারে। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের বায়ু দূষণের প্রভাবগুলো উল্লেখ করো। প্রভাব কথার মানে ফলাফল। বায়ু দূষণ ঘটলো, এই বায়ু দূষণের ফলাফল কি হতে পারে, বায়ু দূষণের প্রভাব কি হতে পারে? প্রভাব দেখো এই ধরনের প্রভাব কিন্তু মানুষের স্বাস্থ্যের উপরে হতে পারে। ওই ঐতিহ্যবাহী যে সমস্ত প্রাকৃতিক, মানে ঐতিহ্যবাহী যে সমস্ত সাংস্কৃতিক বা প্রাকৃতিক, যে মানে প্রাকৃতিক বলা যাবে না, সাংস্কৃতিক বা ঐতিহ্য যে সমস্ত সৌধগুলো রয়েছে, তাজমহল রয়েছে, তারপরে রয়েছে কলকাতায় ভিক্টোরিয়া রয়েছে, লালকেল্লা রয়েছে, এগুলো দেখো মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। ফুসফুসের ক্যান্সার হতে পারে, অ্যালার্জি হতে পারে। এরপরে বিশ্ব উষ্ণায়ন মানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। কিসের জন্য? বায়ু দূষণের জন্য। বায়ু দূষণের জন্য কিন্তু পৃথিবীর তাপমাত্রা বা গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, অ্যাসিড বৃষ্টি পর্যন্ত হতে পারে, এগুলো। এরপরে ওজোন স্তর রয়েছে, যে ওজোন স্তর দেখো স্ট্রাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের প্রথমে রয়েছে ট্রোপোস্ফিয়ারের পরে রয়েছে স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারের বিশেষ করে 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে যে স্ট্রাটোস্ফিয়ার রয়েছে, সেই স্ট্রাটোস্ফিয়ার ওজোন স্তরে ক্ষয় হতে পারে। এর ফলে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি কথার মানে ইউভিআর, আল্ট্রা ভায়োলেট রে, সরাসরি আমাদের পৃথিবীতে এসে আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার, ম্যালিগন্যান্ট নন ম্যালিগন্যান্ট ক্যান্সার তৈরি হতে পারে, পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে এই ওজোন স্তর ক্ষয়ের ফলে। এরপরে রয়েছে প্রাণীদের উপর প্রভাব। দেখো আমরা জানি জলাশয় যে প্রাণী রয়েছে, জলজ প্রাণীদের উপর প্রভাব ফেলতে পারে। আর রয়েছে দূষণ দূষণ প্রাণীদের তাদের মানে আবাসস্থল ছেড়ে নতুন জায়গা তারা
যেতে বাধ্য থাকে, এর ফলে বিপদগামী হতে পারে। মানে একটি প্রাণী সারা বছর এখানে বসবাস করলো, ঠিক আছে, এই জায়গা যখন পরিবর্তন করে অন্য জায়গায় যাবে, অন্য পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, সেই জায়গায় অন্য প্রাণী আছে কিনা, সেই অন্য প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়া, এরকম অনেক প্রবলেম হয়। অর্থাৎ তুমি এক জায়গা থেকে যখন তুমি অন্য জায়গায় যাবে, তোমার ক্ষেত্রে তুমি ভাবো, এখান থেকে তুমি যদি জম্মু কাশ্মীরে যাও, এখান থেকে তুমি যদি সিকিম যাও, এখান থেকে তুমি যদি রাশিয়া যাও, মানে অন্য দেশ, রাশিয়া অন্য দেশ, কিংবা তুমি এখান থেকে যদি কানাডায় যাও বা কানাডায় যাও, তো সেই সমস্ত দেশগুলোতে গেলে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই সমস্ত দেশগুলোতে গেলে তুমি কিন্তু নতুন প্রজাতি বলা যায়, ওইসব ওইসব দেশের যেই পরিবেশ রয়েছে, ওয়েদার রয়েছে, সেই ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, সেটা কিন্তু একটি প্রকৃতির সঙ্গে কিন্তু যুদ্ধ করা। তো সেই দেখো, সেই প্রাণীদের উপর কিন্তু সেরকম প্রভাব পড়ে। মানে এক জায়গা থেকে যখন প্রাণী আবাসস্থল ছেড়ে অন্য জায়গায় যখন স্থানান্তরিত হয়, তখন কিন্তু অনেক সময় বিভিন্ন প্রাণী কিন্তু বিলুপ্ত হয়, নষ্ট হয়ে যায়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের তোমাদের 4th সেমিস্টারের তোমাদের টোটাল 20, দেখো প্রথম চ্যাপ্টার থেকে 20, সেকেন্ড চ্যাপ্টার থেকে 20, টোটাল তোমাদের 40 নম্বরে থাকবে। এই 40 নম্বরে সম্পূর্ণ তোমরা পিডিএফ পেয়ে যাবে। দেখো টার্গেট একাডেমি প্রকাশনী এবং সম্পূর্ণ আমার লেখা এই পিডিএফ উত্তর 7890404016 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। যারা পেমেন্ট করবে 9062386679, এই নম্বরে তোমরা পেমেন্ট করলে 105 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। এবং সরাসরি তোমাদের হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখো তোমরা কিন্তু যোগাযোগ করবে এবং পেমেন্ট করার অপশনও কিন্তু রয়েছে। আর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একদম 5 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। এই পিডিএফ তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে, তোমাদের হোয়াটসঅ্যাপে ডাউনলোড করে নিতে পারবে, দোকানে জেরক্স করে তোমরা পড়াশোনা করতে পারবে। টোটাল নিউ সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের লিখিত হয়েছে। নতুন সংযোজিত প্র্যাকটিস সেটও রয়েছে। সেই সঙ্গে তোমাদের আরেকটা রয়েছে কি বলতো, তোমাদের এবিটে টেস্ট পেপারে সলভ রয়েছে। আর মডেল কোশ্চেন পেপার তো তোমাদের থাকছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, তোমাদের এইভাবে কিন্তু তোমরা যারা পিডিএফ নিতে পারবে না, তোমরা কিন্তু ক্লাসগুলো এইভাবে পেয়ে যাবে। আর যারা পিডিএফ নেবে, একটি পিডিএফ এর মধ্যে তোমরা টোটাল পেয়ে যাবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সামনের ভিডিও দেখার জন্য, সামনের সাজেশন গুলো দেখার জন্য পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম করে তোমাদের আমি ভিডিও পরপর দিয়ে যাব। প্লেলিস্ট থেকে তোমরা দেখে আসতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। বেস্ট অফ লাক সামনের পরীক্ষার জন্য। পড়াশোনা করো, ভালো থেকো। থ্যাংক ইউ।